আমি তোমাকে অন্তত এক রাতের জন্য হলেও চাই আহমেদ। আই বেগ নিড ইউ। বলার সাথে সাথেই একটা শক্তপোক্ত হাতের চড় পড়ল জেবার গালে। জেবা কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকালো কঠিন চোখে তাকিয়ে থাকা আহমেদের দিকে। এই প্রথম জেবাকে কোনো পুরুষ প্রত্যাখ্যান করলো। সে তো ভেবেছিল রাত কাটানোর কথা বললে আহমেদ রাজি হবে। অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে সে বলল, তুমি আমায় মারলে আহমেদ? আহমেদ হুঙ্কার দিয়ে বলে উঠল, শাট আপ! আর একটা ফালতু কথা শুনতে চাই না আমি। তোর সাহস কি করে হয় আমাকে এমন কুপ্রস্তাব দেওয়ার? ইন্ডাস্ট্রিতে সবাইকে একরকম মনে হয়? এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ তুই। তুমি আমার সাথে দ্বৈতকারী করছো? আহমেদ কিছু না বলে দুই আঙ্গুল দিয়ে কপাল ঘষল, যেন নিজের ক্রোধ নিয়ন্ত্রণের চেষ্টায় আছে। জেবা মাথা নাড়িয়ে বলল, অসম্ভব। আমি তোমাকে ছেড়ে যাব না। ভালোবাসি আমি তোমাকে। আহমেদ অন্য দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসল। তার বলল, ভালোবাসা? লাইক ভালোবাসা মন থেকে হয়, দেহ দিয়ে নয়। আর আমাকে ভালোবাসা শেখাস না তুই। ভালোবাসাকেই সেটা আমি তোর থেকেও ভালো জানি, কারণ আমিও তো কাউকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর বলল, জেবাও তাচ্ছিল্য হেসে বলল, যাকে তুমি ভালোবাসো সে তো তোমার দিকে ফিরেও তাকায় না। আহমেদ কিছুক্ষণ চুপ থেকে কণ্ঠে বলল, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আর আমি তোর সাথে কেন এত কথা বলছি আজব? তুই কে আমার সম্পর্কে কথা বলার? চোখের সামনে থেকে দূর হ। শুধু শুধু সময় নষ্ট করাচ্ছিস আমার। জাস্ট গেট আউট। জেবা কিছু বলার আগেই আহমেদ গলা ওচিয়ে হাঁক ছুড়ল। সৌরভ, সৌরভ! সৌরভ হলো আহমেদের খুব বিশ্বস্ত একজন সহকারী। বলা যেতে পারে একাধারে আহমেদের ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট, আবার বডিগার্ড। গত 3 বছর ধরেই সে আহমেদের জন্য কাজ করে যাচ্ছে। সৌরভ এতিম হওয়ায় আহমেদ গায়ক হওয়ার পর তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল, আবার কাজও দিয়েছিল। এই কারণেই সৌরভ আহমেদকে খুব শ্রদ্ধা করে। খুব বিশ্বস্ত হওয়ায় সে আহমেদের সমস্ত ব্যক্তিগত কথা জানে। এমনকি সে এখন আহমেদের জন্য জীবনটাও দিতে প্রস্তুত। এতক্ষণ সৌরভ দরজার বাইরেই দাঁড়িয়ে জেবা আর আহমেদের কথা শুনছিল, কিন্তু ভয়ে ভেতরে যেতে পারেনি। সে তো জানেই আহমেদের রাগের কথা। আহমেদের ডাক শুনে সৌরভ কিছুক্ষণ সময় নিয়ে ভেতরে যায়, যাতে আহমেদ ভাবে সে অনেক দূরে কোথাও ছিল। হুড়মুড় করে ঢুকেই সৌরভ বলল, আমায় ডেকেছিলেন স্যার? আহমেদ আঙ্গুল দিয়ে জেবাকে দেখিয়ে দিয়ে বলল, আমার স্টুডিওতে এই মেয়েকে ঢোকার পারমিশন দিয়েছো কেন? সৌরভ জানে এই জেবাকে আহমেদ একদম সহ্য করতে পারে না, তাও জেবার চোরাচুরিতে সে বাধ্য হয়েছে। আসলে জেবা হলো একজন অভিনেত্রী, কিন্তু খুব একটা সফল সিনেমা সে করতে পারেনি। তার করা প্রথম সিনেমা হিট হলেও পরে তার অহংকার ও খারাপ চরিত্রের জন্য সব সিনেমা মুখ থুবড়ে পড়ছে। এখন অনেক ডিরেক্টর তাকে বিনা শর্তে নিতে চায় না। তবুও এখনও জীবা চেষ্টায় আছে হিট সিনেমা করার। এর জন্যেই সে অসৎ উপায়ও অবলম্বন করেছে। মিডিয়ার সবাই এখন তার চরিত্র সম্পর্কে জানে। গত 2 মাস ধরে সে এবার আহমেদের পিছনে পড়েছে। যদিও আহমেদ গায়ক, কিন্তু সে আহমেদকে প্রথম দেখাতেই পাগল হয়ে গিয়েছিল। তাই নানাভাবে তাকে আকৃষ্ট করার চেষ্টা করলেও বরাবরের মতোই ব্যর্থ। আহমেদের আগে শুধু তাকে সাবধান করলেও আজ তো রীতিমতো আহমেদের স্টুডিওতে এসে হাজির হয়েছে সে। এই কারণে রাগের মাথায় গায়ে হাত তুলতে বাধ্য হলো সে। সৌরভ আমতা আমতা করে বলল, স্যার উনি তো, আসলে আমি বলেছিলাম আপনি ব্যস্ত, তাও আমার কথা শোনেননি স্যার। আহমেদ বলল, আমি ব্যস্ত থাকি আর না থাকি, এই চরিত্রহীন মহিলাকে তুমি ঢুকতে দেবে কেন? এটাকে বের করো এখান থেকে এক্ষুনি। জেবা জোরে বলে উঠল, তুমি আমাকে এভাবে অসম্মান করতে পারো না আহমেদ। তুমি ভুলে যাচ্ছ যে আমিও একজন মিডিয়া পার্সোনালিটি। আমি চাইলেই তোমার গানের ক্যারিয়ার একদম শেষ করে দিতে পারবো। আহমেদ তার কথায় পাত্তা না দিয়ে সৌরভকে উদ্দেশ্য করে বলল, তোমার এই মাসের অর্ধেক বেতন কাটা, সৌরভ।
সৌরভ করুণ চোখে তাকালো। সে তো জানে যে আহমেদ কখনোই এই কাজ করবে না, শুধু তাকে ভয় দেখানোর জন্যেই এসব বলছে। গত 3 বছরে এই কথা সে 1000 বার শুনেছে, কতবার এমন হুমকি পেয়েছে, কিন্তু মাস শেষে সর্বদাই পুরো বেতন হাতে পেয়েছে, বরং মাঝে মাঝে বিনা কারণে বোনাসও পায় সে। কিন্তু আহমেদের রাগের কথা মাথায় রেখে সে দ্রুত কয়েকজন ফিমেল স্টাফদের ডাকলো এবং জেবাকে স্টুডিও থেকে বার করালো। আহমেদ তার চেয়ারে চোখ বুজে গা এলিয়ে বসে পড়ল। তার কানে এখন জেবার বলা একটা কথাই বাজছে। তুমি যাকে ভালোবাসো সে তো তোমার দিকে ফিরেও তাকায় না। আহমেদ বিড়বিড় করে বলল। একবার ফিরে তাকাও না প্লিজ। পরিবেশ একটু শান্ত হওয়ার পর সৌরভ মিনমিন করে বলল। স্যার কি আমার উপরে রাগ করেছেন? আহমেদ চোখ খুলে শান্ত কণ্ঠে বলল। 1 কাপ কফি এনে দাও সৌরভ, মাথাটা ব্যথা করছে। সৌরভ মাথা নাড়িয়ে তাড়াতাড়ি চলে যেতে চাইলে আহমেদ ডেকে উঠল। সৌরভ শোনো। জি স্যার। আহমেদ সোজা হয়ে বসে বলল। আজ কি তোমার ম্যাম দেশে ফিরবে সৌরভ? সৌরভ কিছুক্ষণ চুপ থেকে একটু নমনীয় হয়ে বলল। জি স্যার, ওদিকে খোঁজ নিয়েছিলাম। রিয়াদ ভাইয়ের সাথে কথা হয়েছে আমার, একটু পরে নাকি ম্যাম ল্যান্ড করবে। আহমেদ কিছু একটা ভেবে বলল। গাড়ি বের করো, প্রডিউসারকে বলে দাও যে আমি কাল উত্তরার কনসার্টের পর গান রেকর্ডিং করব। এখন ক্লান্ত লাগছে, বাড়িতে যেতে যাচ্ছি। সৌরভ মাথা নেড়ে বলল। ওকে স্যার। এই সকালে মিষ্টি রোদের মাঝে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে নাহিদ। হাতে তার একটা ফুলের বুকে আর কিছু, আর এক হাতে ঝুলে আছে একটা সুন্দর হরেক রকম ফুলের মালা। চতুর্থবারের মতো হাতের ঘড়ির দিকে তাকিয়ে নাহিদ বলল। ম্যাডাম কি প্লেনের ভিতরে মারপিট শুরু করলো নাকি? গাড়ির ভিতর থেকে রিয়াদ ফোন স্ক্রল করতে করতে বলল। ম্যাডামের সামনে বলি সেটা কপালের ঠিক মাঝ বরাবর গুলি করে দেবে। নাহিদ একটা ঢোক গিলে বলল। আর ভয় দেখাস না ভাই, এমনিতে ভয় আছি। ড্রাইভিং সিটের পাশে বসে থাকা নোরা সরল কণ্ঠে বলে উঠল। তোমরা এভাবে বলছো কেন? ম্যাডাম কি অনেক রাগী? রিয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। না, রাগী বলতে তেমন না, আসলে ম্যাডাম অনেক ভালো আর নরম মনের একজন। বাইরে থেকে শক্ত হলেও ভেতর থেকে উনি আমাদের থেকেও নরম, কিন্তু প্রকাশ করেন না। নাহিদ উৎফুল্ল কণ্ঠে বলে উঠল। যেমন নারকেল। তিনজনে একসাথে হেসে উঠল। রিয়াদ নোরাকে উদ্দেশ্য করে বলল। তুমি তো নতুন, ম্যাডামের সাথে তো কাজ করনি, কয়েকদিন থাকো, তারপর বুঝতে পারবে। প্রথম প্রথম একটু ভয় লাগবে, কিন্তু পরে ঠিক বলবে যে ম্যাডামের মতো ভালো মানুষ দুটো নেই। তাদের কথার মাঝেই এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো অহনা। তাকে আসতে দেখেই নাহিদ বলল। কি রে, খবর নিলি? অহনা গাড়ির হেলান দিয়ে বলল। আর 5 মিনিটের মধ্যেই ল্যান্ডিং হবে। আসলে ফ্লাইট টেক অফ করতে নাকি লেট হচ্ছিল। এটা শুনেই রিয়াদ ফোন পকেটে ঢুকিয়ে গাড়ি থেকে বের হলো। নোরাও বের হলো। অহনার দিকে তাকিয়ে নাহিদ বলল। কি রে অহনা, তুই আবার মুখটা এমন ঝুলে রেখেছিস কেন? অহনা ছোট্ট একটা শ্বাস ফেলে বলল। টেনশন হচ্ছে রে, ম্যাডামের জন্য খুব টেনশন হচ্ছে। রিয়াদ অহনার মাথায় গাঁটটা মেরে বলল। তোর আবার কিসের টেনশন? তুই তো ম্যাডামের সবচেয়ে বিশ্বস্ত আর পছন্দের। ম্যাডাম কত বিশ্বাস করে তোকে। অহনা বলল। না রে, সেটা না, আসলে খবর পেলাম জেকে নাকি গত পরশু। রিয়াদ অবাক হয়ে বলল। কি, জাভেদ রায়হান দেশে এসেছে? নোরা ভাবুক হয়ে বলল। জাভেদ রায়হানটাকে? অহনা চোখ বড় বড় করে তাকিয়ে রিয়াদকে বলল। দেশে ফিরেছে। আস্তে, কি করছিস তুই? পুরো নাম নিচ্ছিস কেন? পাবলিক প্লেস এটা, যে কেউ শুনে ফেলবে। নাহিদ ভয়ে বলল।
সর্বনাশ করেছে রে। এই খবর কি ম্যাডাম পেয়েছে? অহনা ঠোঁট ভিজিয়ে বলল, হয়তো বা পেয়েছে। আর এই কারণেই ম্যাডাম ওখানকার কেস পেন্ডিং রেখেই দেশে ফিরেছে। না হলে এত তাড়াতাড়ি তো আসার কথা ছিল না। রিয়াদ মাথা চুলকে বলল, যাহ বাবা, আমি তো ভেবেছিলাম ম্যাডাম মনে হয় স্যারের জন্য দেশে ফিরেছেন। সৌরভকেও খবরটা দিলাম, ভাবলাম অবশেষে মান অভিমানের পালা শেষ হবে। অহনা বলল। আহমেদ স্যার। রিয়াদ বলল। হ্যাঁ, তাছাড়া আর কে? অহনা দুদিকে মাথা নেড়ে বলল, ম্যাডামকে 3 বছর ধরে চিনি রে রিয়াদ, এত সহজ হবে না। স্যার দেশে আসার 1 সপ্তাহ পরেই তো ম্যাডাম কেসের অজুহাতে পাকিস্তানে গেল। আর এই যে এখনই খবর পেয়ে দেশে আসছে, না হলে আরও দেরিতে আসতো। তবে স্যার যেহেতু এখন ঢাকাতেই আছে, তাই কিছু একটা হতেই পারে। স্যার তো ম্যাডামের থেকে কম না, আর কিছু হলেও মন্দ হবে না, আমি খুশিই হব। নাহিদ বলল। আর এমনিতেও যে কে এর দেশে আসার খবরে যদি ম্যাডাম দেশে এসে থাকে, তাহলে আর দেশের বাইরে যাবে না। তাই আহমেদ স্যারের জন্য একটা সুবর্ণ সুযোগ। নুরা উৎফুল্লে বলে উঠল, আহমেদ মানে জনপ্রিয় গায়ক সাদ আহমেদ রহমান। রিয়াদ বলল। উনি। ওনার গান আমার খুব পছন্দের। নুরার চোখ চকচক করে উঠল। ও মাই গড, উনি তো আমার ফেভারিট সিঙ্গার। এত জোশ কণ্ঠ, দেখতেও যা হট। হায়, আমি তো বারবার প্রেমে পড়ে যাই। আমার 2 বছরের ক্রাশ উনি। রিয়াদ খুক খুক করে কেশে উঠল। সে তো উনি আমারও খুব পছন্দের, কিন্তু এখনো সব ক্রাশ ট্রাশ বাদ দাও, বুঝলে? ভুলে যাও। প্রেম তো দূরের কথা, যা এখানে বললে তা আর ভুলেও উচ্চারণ করো না। নাহিদ হেসে বলল, বিশেষ করে ম্যাডামের সামনে তো ভুলেও আহমেদ স্যারের কথা বলো না, আজকে তোমার চাকরি খেয়ে ফেলবে। আবার যদি শুনে প্রেমে পড়েছ, তাহলে মনে করো দুনিয়াতে তোমার আর জায়গা নেই। এখন আবার জানতে চেও না যে কেন, আস্তে আস্তে সব জানবে। নুরা এবার ফিসফিস করে বলল। এই জাবেদ রায়হানটা আবার কি? অহনাবু। অহনা ছোট শ্বাস ফেলে বলল, কিছুদিন যাক, জানতে পারবে। আজ আগে ম্যাডামকে ভালো করে অবজার্ভ করো। এখন থেকে তো আমাদের সাথেই ম্যাডামের হয়ে কাজ করতে হবে। নোরা বাধ্যের মতো মাথা নাড়ল। সপ্তাহখানেক হয়েছে সে সিক্রেট পুলিশ টিম এসএআর গ্রুপে জয়েন করেছে। পুলিশে জয়েন করার সাথে সাথেই তাকে তার যোগ্যতার ভিত্তিতে এই গ্রুপে নিয়োগ করা হয়েছে। সবাই তার দিকে অনেক সিরিয়াস। তাদের কথা বলার মধ্যেই কিছুক্ষণ পর ফ্লাইট ল্যান্ডিং এর অ্যানাউন্সমেন্ট শোনা গেল। সবাই খুব দ্রুত সজাগ হয়ে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল এয়ারপোর্টের দিকে। রিয়াদ নিজের শার্টের কলার ঠিক করলো। অহনা নিজের চুল বেঁধে নিল। এদিকে নাহিদ তো দাঁত কেড়িয়ে ফুলের মালাটা উঁচু করে রাখলো। ম্যাডাম আসলেই এই ফুলের মালা দিয়ে আমন্ত্রণ জানিয়ে ম্যাডামকে খুশি করাটাই তার মূল উদ্দেশ্য। এয়ারপোর্টের স্বয়ংক্রিয় দরজা খুলতেই ধীরে ধীরে বাইরে পা রাখে এক রমণী, যার চোখে আত্মবিশ্বাসের ঝলক, কিন্তু আড়ালে লুকিয়ে থাকা আন্ডার কভার পরিচয়ের গোপন গাম্ভীর্য। সে এয়ারপোর্টের স্বচ্ছ দরজা দিয়ে বেরিয়ে এলে সূর্যের আলো তার মুখে পড়ে। সাদা শার্টে তাকে যেন আরো দৃঢ় ও আত্মবিশ্বাসী দেখাচ্ছে। শার্টের সিম্পল পরিপাটি কাট আর তার ওপর খাপে খাপে বসা বডি ফিটের ডিজাইন তার ব্যক্তিত্বকে আরো জোরালো করে তুলেছে। হাতে ধরা কালো ট্রলিং লাগেজের হ্যান্ডেল ধরে সে দৃঢ় পায়ে সামনে এগিয়ে চলে গেল, যেন তার প্রতিটি পদক্ষেপেই আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠেছে। চুলগুলো ঘাড়ের নিচে পর্যন্ত বিনা ঝামেলায় সেট করা, যা তার কার্যক্ষমতা ও পেশাগত মনোভাবের প্রতিফলন। তার চোখে এক অদম্য তীক্ষ্ণতা, যেন যে কোনো পরিস্থিতিতে সামাল দিতে সে সম্পূর্ণ প্রস্তুত। চারপাশের মানুষের ভিড় তাকে প্রভাবিত করতে পারে না। তার ফোকাস স্পষ্ট। তার স্ট্রং পার্সোনালিটি আশেপাশের সবার দৃষ্টি আকর্ষণ করে।
কেউ তার দিকে তাকালে নীরব সম্মান আর মুগ্ধতা চোখে পড়ে। তার হাঁটা, তার শরীরের ভাষা, সব কিছুতেই দৃঢ়তা আর আত্মবিশ্বাসের এক গভীর ছাপ। হ্যাঁ, এই রমণীই হলো আন্ডার কভার টিমের লিডার জে রোজা। অহনা দ্রুত গতিতে এগিয়ে যায়, তার পিছু পিছু সবাই আসে। সবাই রোজার কাছে এসে একসাথে বলে। গুড মর্নিং ম্যাম। রোজা চোখের সানগ্লাসটা খুলে মুচকি হেসে বলে। গুড মর্নিং গাইস, কি অবস্থা সবার? রিয়াদ হেসে বলে। খুব ভালো ম্যাডাম, আপনাকে দেখে তো আরও ভালো লাগছে। অহনা রোজার হাত থেকে লাগেজটা নিতে নিতে বলে। আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো ম্যাম? শুনলাম ফ্লাইট টেক অফ করতে লেট হয়েছিল। নাহিদ এবার মিনমিন করে এগিয়ে এসে ফুলের মালাটা রোজার গলায় পরিয়ে দিল, আর ফুলের তোড়াটাও এগিয়ে দিল। রোজা হাসি মুখে বলল। না, সমস্যা হয়নি। নাহিদ মাথার চুলকে হাসলো। এইবার রোজার চোখ গেল নোরার ওপর। নোরাকে দেখিয়ে রোজা ভ্রু কুঁচকে অহনাকে বলল। তুমি আর বড় হলে না নাহিদ। রিয়াদ বলল। অহনা এবার বলল। রোজা বলল। অহনা বলল। রোজা ভ্রু কুঁচকে বলল। রোজা মাথা নেড়ে বলল। এই মেয়েটা হ্যাঁ ম্যাডাম, গত সপ্তাহে জয়েন করেছে আমাদের টিমে, নতুন মেম্বার। নাম হলো নূরা, বাড়ি সিলেটে। ম্যাম, আপনি যে নতুন একজনকে নিতে বলেছিলেন, এই কারণে নুরাকে নিয়েছি। আমাদের থেকে একটু জুনিয়র, কিন্তু খুব দক্ষ। আমার মনে হয় ওর কাজে আপনি নিরাশ হবেন না। ভালো করেই যাচাই করেছো তো? ইয়া ম্যাম, শিওর। আর ওর মধ্যে অনেক দক্ষতা রয়েছে যা আমাদের মধ্যে খুব একটা নেই। যেমন? হ্যাকিং করতে পারে, অভিনয় করতে পারে, দরজার লক চাবি ছাড়াই খুলতে পারে, বাংলা ইংলিশ ছাড়াও আরও 13টি ভাষায় কথা বলতে পারে, আবার অফিসিয়াল কাজও ভালো করতে পারে। ওর টার্গেট অনেক ভালো, অনেক দূর থেকেও বন্দুক টার্গেট করতে পারে। গুড চয়েস, এরকমই একজন দরকার ছিল। এরপর রোজা নোরার দিকে তাকিয়ে বলে। বেস্ট অফ লাক। নোরা ভদ্রতার সহিত উত্তর দেয়। থ্যাংক ইউ ম্যাম। রিয়াদ তাড়াহুড়ো করে বলল। ম্যাডাম, আপনি তো মনে হয় সকালে কিছু খাননি। চলুন তাড়াতাড়ি, আর দেরি করা ঠিক হবে না। সবাই সহমত পোষণ করলো। আহমেদ বারান্দায় বসে গিটার হাতে নিয়ে টুংটাং আওয়াজ করেই যাচ্ছে। আগামীকাল গান রেকর্ডিংয়ের জন্যে তার এখন গান প্র্যাকটিস করা প্রয়োজন, কিন্তু কোনোভাবেই সে মনোযোগ দিতে পারছে না। বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে কোনো এক অজানা কারণে। কিছুক্ষণ পর দরজায় সৌরভ নক করলো। আহমেদ বলল। এসো। সৌরভ আস্তে করে দরজা ঠেলে হাতে কিছু কাগজপত্র নিয়ে ভিতরে ঢুকলো। আহমেদের কাছে গিয়ে কাগজগুলো এগিয়ে দিয়ে বলল। স্যার, এখানে কালকের জন্য গানের লিরিক্স আছে, আর বাকি দুটো কাগজ প্রডিউসার স্বপন দিয়ে গিয়েছে, যেটাতে তাদের নতুন সিনেমার জন্য গানের লিরিক্স আছে। উনি বলেছেন আপনি চাইলে গানের কথাগুলো আপনার পছন্দ মতো পরিবর্তনও করতে পারেন, আর গানের ক্যাটাগরি হবে রোমান্টিক। আহমেদ গিটারটা সাইডে রেখে কাগজপত্রগুলো হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে থাকলো। সৌরভ কিছু বলার জন্যে উসখুস করতে থাকলো। আহমেদ সেটা খেয়াল করে বলল। কিছু বলবে সৌরভ? সৌরভ ধীরে সুস্থে বলল। একটু আগেই খবর পেলাম ম্যাম ঠিকমতো বাড়িতে পৌঁছে গেছে স্যার। আর রিয়াদ ভাই বলল ম্যাম নাকি অন্য কোনো কারণে দেশে এসেছেন। আগামী 1 বছর কাজ না থাকলে দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা নেই। আহমেদ মনোযোগ দিয়ে শুনল সৌরভের কথা। তারপর একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল। তোমার কি মনে হয়েছিল তোমার ম্যাম আমার জন্য দেশে ফিরেছে? সৌরভ সরল মনে উপর নিচ মাথা নাড়ল। সে তো সত্যিই তাই ভেবেছিল। আহমেদ হাতে থাকা কাগজপত্রগুলো গিটারের ওপরে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। তোমার ম্যাম আমার জন্য দেশে ফেরেনি সৌরভ,
ও দেশে ফিরেছে অন্য কাজে, এটা আমি আগে থেকেই জানি। তবে এটা সত্যি, তোমার ম্যামকে দেশে আনার জন্য আমি একটা কাজ করেছি। কি করেছেন স্যার? একটা কথা শোনোনি, কান টানলে মাথা আসে, বিষয়টা তেমনই। তোমার ম্যাম যাকে পুরো পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজছিল, যাকে খোঁজার জন্য প্রতি মাসে একটা করে দেশে যেত, সেই মানুষটার দেশে আসার ব্যবস্থা আমি গত সপ্তাহে করে দিয়েছি। হয়তোবা সে চলেও এসেছে, আর এই খবর পেয়েই তোমার ম্যাম দেশে ফিরেছে। সৌরভ কৌতূহলী মন নিয়ে জিজ্ঞেস করলো। সে কে স্যার? আহমেদ একবার সৌরভের দিকে তাকিয়ে আবারও বারান্দা থেকে ব্যস্ত শহরের দিকে তাকিয়ে বলল, যে কে? জাভেদ রায়ান খান। বিছানার ওপর বসে এক হাতে কফির কাপ নিয়ে আর এক হাত দিয়ে ল্যাপটপের কিবোর্ড টাইপ করছে রোজা। গত 1 ঘন্টা ধরে সে জাভেদ রায়ানের সব ডিটেলস চেক করছে, কিন্তু কোনোভাবেই তার কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে পাচ্ছে না। একটু পরেই অহনা হাতে কিছু ফাইল নিয়ে হাজির হলো রোজার ঘরে। অহনা, রিয়াদ, নাহিদ আর নোরা সবাই রোজার বাড়িতেই থাকে। আসলে শুধু তারাই নয়, তাদের টিমে যারা আছে সবাই এক বাড়িতেই থাকে। বাড়িটা বড় হওয়ায় সবাই স্বাচ্ছন্দ্য থাকতে পারে, সবারই আলাদা ঘর রয়েছে। তবে রোজা মাঝে মাঝে একা তার নিজস্ব ফ্ল্যাটে গিয়ে থাকে, কিন্তু কোনো কেস হাতে থাকলে এই বাড়িতেই থাকে। এ বাড়িতে তাই সার্ভেন্টস, বডিগার্ড আর সিকিউরিটি গার্ডের সংখ্যা অনেক বেশি। অহনা হাতে থাকা ফাইলগুলো রোজার বিছানার পাশে দিয়ে বলল, ম্যাম, আপনার অনুপস্থিতিতে আমরা সাধ্য মতন কেস সলভ করেছি, কিন্তু কয়েকটা কেস একটু বেশি কমপ্লিকেটেড, এগুলো পেন্ডিং রয়েছে। রোজা কফির কাপে একটা চুমুক দিয়ে ফাইলগুলোর দিকে তাকিয়ে বলল, কয়টা রয়েছে? ম্যাম, 6টা। রোজা ল্যাপটপে টাইপ করতে করতেই বলল, আমাকে কেসগুলোর মূল থিমগুলো বলো। শিওর ম্যাম। বলেই অহনা ফাইলগুলো হাতে নিয়ে রোবটের মতো বিরতিহীনভাবে বলতে থাকলো, কেস নাম্বার 1, সুইসাইড কেস। ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু পরিবারের দাবি এটা মার্ডার। রোজা কফির কাপে চুমুক দিয়ে বলল, নেক্সট। কেস নাম্বার 2, লাশ পাওয়া গেছে, লাশের বুকে ছুরি মারা হয়েছে, কিন্তু আশেপাশে কোথাও অস্ত্র পাইনি। কেস নাম্বার 3, ড্রেনে একটা লাশ পাওয়া গেছে, লাশটা অনেক দিনের, এই কারণে চেহারা নষ্ট হয়ে গেছে, পরিচয় পাওয়ার জন্য তেমন কিছুই পাইনি। আর কেস 4, 5 একই, চুরির কেস। হাই স্কুলের এক টিচারের বাড়িতে আর একজন ব্যাংকারের বাড়িতে একই রাতে চুরি হয়েছে। আর কেস নাম্বার 6, একই বাড়িতে থাকা কলেজ পড়ুয়া 2 ভাইকে খুন করা হয়েছে। রোজা কফির কাপে চুমুক দিয়ে বলল, এখানে আমার কাছে কমপ্লিকেটেড মনে হয়েছে শুধু দুটো কেস। একটা হলো ড্রেনে পাওয়ার লাশ, আর একটা ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। এই দুটো কেস আমি দেখব, কিন্তু বাকি কেসগুলো তোমরা 4জন সামলাবে, এগুলো একটু সহজ। কফির কাপটা সাইডে রেখে রোজা বলল, ম্যাম, আমরা তো চেষ্টা করেছিলাম, কোনো ক্লু পাইনি। রোজা মুচকি হেসে বলল, অহনা, আমি চাইলেই এই সব কেস হ্যান্ডেল করতে পারি, কিন্তু আমি ইচ্ছে করে তোমাদের দিচ্ছি, কারণ আমি চাই না যে তোমরা আমার ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ো যে আমাকে ছাড়া একদম দুর্বল হয়ে পড়বে। আমার অনুপস্থিতিতেও তোমরা যেন দক্ষতার সাথে কাজ করতে পারো, সেটাই আমি চাই। মনে করো বাই এনি চান্স আমি কোনো বিপদে পড়লাম বা আমার কিছু হয়ে গেল, তখন তোমরা কি হাত গুটিয়ে বসে থাকবে? আমাকে বাঁচানোর চেষ্টা করবে না? অহনা মাথা নেড়ে বলল, অবশ্যই চেষ্টা করব ম্যাম, জীবন দিয়ে চেষ্টা করব। রোজা শান্ত কণ্ঠে বলল, সেটার জন্য তো তোমাদের তৈরি হতে হবে। একটা হাতের বুড়ো আঙুল ভেঙে গেলেও কিন্তু বাকি আঙুলগুলো কাজ করে অহনা। আমিও চাই আমার অনুপস্থিতিতে তোমরাও সেভাবেই কাজ করো। তোমাদের শেখানোটাই আমার মূল উদ্দেশ্য, বুঝেছো? অহনা বলল। জি ম্যাম, বুঝতে পেরেছি। রোজা বলল, এই কেসগুলোর মধ্যে সবচেয়ে সহজ কেস হলো চুরির দুটো কেস। আমাদের যেই নতুন মেয়েটা এসেছে নুরা, তাকে এই কেসগুলো হ্যান্ডেল করতে দেবে। তোমরাও সাহায্য করো, কিন্তু ওর দক্ষতা কাজে লাগাতে দেবে।
আমি দেখতে চাই তোমরা পারো কি না। শিওর ম্যাম। রোজা আবারও ল্যাপটপে কাজ করতে শুরু করলো। অহনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। ম্যাম, আপনি কি খুঁজছেন তখন থেকে? রোজা চিন্তিত স্বরে বলল। জেকে এদেশে ফিরে আসার কারণটা খুঁজছি অহনা। দেশে তো ওর এখন কোনো কাজই নেই, তাহলে কেন ও দেশে আসলো? এভাবে নিজে থেকে শিকারির ফাঁদে পা দেওয়ার মতো অত গাধা তো ও নয়। হঠাৎ করে দেশে ফিরে আসার কারণটা কি? আমরাও এই বিষয়ে খোঁজ নিয়েছি ম্যাম, কিন্তু সন্দেহজনক কিছু পাইনি। রোজা আরো চিন্তায় পড়ে গেল। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে এর পেছনে, যে করেই হোক তাকে জানতে হবে। কনসার্টের প্রস্তুতি চলছে, বাইরের সুরের ঢেউয়ের সঙ্গে ভক্তদের উন্মাদনা ছড়িয়ে পড়েছে। আহমেদ আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার চোখে আনন্দ ও উদ্বেগের ছাপ। কনসার্টের মঞ্চে ওঠার মুহূর্ত এর জন্য তার হৃদয়ে একটানা ঢেউ খেলাচ্ছে। একটু পর সৌরভ জ্যাকেট নিয়ে হাজির হলো আহমেদের মেকআপ রুমে। সৌরভ এসেই হাস্য উজ্জ্বল কণ্ঠে বলল। স্যার আপনাকে তো অনেক সুন্দর লাগছে আজ। আহমেদ আয়না দিয়ে তার দিকে তাকিয়ে একটু হাসলো শুধু। সৌরভ জ্যাকেটটা আহমেদের দিকে এগিয়ে দিল। আহমেদ সেটা হাসি মুখে পড়ল। সৌরভ একটু পর্যবেক্ষণ করে বলে উঠল। স্যার একটা কথা বলি। আহমেদ বলল। বলো, জিজ্ঞেস করার কি আছে? সৌরভ একটু ইতস্তত ভাব নিয়ে বলল। আপনাকে আজকে তো অনেক খুশি দেখাচ্ছে স্যার, এমনটা হওয়ার কারণ জানতে পারি? আহমেদ তার দিকে এক পলক তাকালো। সৌরভ অপ্রস্তুত ভঙ্গিতে বলল। না মানে, আপনি তো কয়েকদিন ধরে অনেক আপসেট ছিলেন, এমনকি গান রেকর্ডিংয়ের সময়ও আপনি গোমরা মুখে থাকতেন। আজ একটু খুশি খুশি দেখছি আপনাকে। আহমেদ ড্রেসিং টেবিল থেকে ঘড়িটা হাতে পড়তে পড়তে বলল। হ্যাঁ সৌরভ, ঠিক ধরেছ। আজ আমি অনেক খুশি, কারণ আজ তোমার ম্যামকে আমার সামনে আসতেই হবে। সে আজ আমাকে দেখতে বাধ্য। বলেই আহমেদ একটা রহস্যময় হাসি দিল। সৌরভ কিছু না বুঝে শুধু তাকিয়ে রইল। হুড়মুড় করে রোজার ঘরে ঢুকতে গিয়ে ঠাস করে মাথায় জোরে একটা বাড়ি খেলো অহনা। বিরক্তি সূচক শব্দ করে উঠতে গেলেই সামনে রিয়াদকে দেখে চুপসে গেল সে। মিনমিন করে বলল। সরি রে, আমি দেখতে পাইনি। রিয়াদ ভ্রু কুঁচকে বলল। এভাবে রকেটের গতিতে আসছিলি কেন? অহনা মাথা ঘষতে ঘষতে তাড়াহুড়ো করে বলল। আর বলিস না রে, একটা সেই খবর পাইছি, যদিও খবরটা বাসি, তাও এখনই ম্যামকে জানানোটা খুব দরকার। এই কারণে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি। কি খবর, আমিও একটু শুনি। ভেতরে চল, ম্যামের সামনেই বলছি। দুজন মিলে একসাথে ভেতরে আসার পর অহনা আস্তে করে রোজাকে ডেকে বলল। ম্যাম, একটা খবর আছে। রোজা সোফায় বসে কাজ করছিল। অহনার কথা শুনে উঠে দাঁড়িয়ে বলল। কি খবর বলো। ম্যাম, আসলে জাবেদ রায়ানের দেশে ফিরে আসার কারণটা মনে হয় পেয়ে গেছি। রোজা ভ্রুকুচকে বলল। মানে? ম্যাম, গত সপ্তাহে জাবেদ রায়ানের মিরপুরে 21টা ফ্যাক্টরিতে আগুন লেগে গেছিল, আর আগুনের উৎস কেউ জানে না। এছাড়া ধানমন্ডির বাড়িতেও কেউ আগুন দিয়েছিল। অনেক টাকা লোকসান হয়ে গেছে ম্যাম, প্রায় 67 কোটি টাকার মতন হবে। আর আমার মনে হয় এই কারণেই হয়তো ও দেশে ফিরেছে। যতই হোক, টাকার সম্পর্কে সে তো আবার অনেক সিরিয়াস। রোজা মাথা নেড়ে বলল। মনে হয় না অহনা, আমি শিওর ও এই কারণেই তাহলে দেশে ফিরেছে। কিন্তু তোমরা এই খবর আগে কেন জানতে পারোনি? আমি তো তোমাদের খোঁজ রাখতে বলেছিলাম। রিয়াদ আমতা আমতা করে বলল। ম্যাম, আমরা আসলে কেসগুলো নিয়ে খুব চিন্তায় ছিলাম, আর অফিসিয়াল অনেক কাজ ছিল। আবার ওইদিকে ওই শালা টাকলা, না মানে এসআইটা খুব জ্বালাচ্ছিল। এসব ব্যস্ততার মধ্যেই এই কারণে। রোজা হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল। রিয়াদও দমে গেল। সে তো জানেই রোজা এসব অজুহাত পছন্দ করে না। অহনা আবার বলে উঠল। ম্যাম,
আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এই কাজ করেছে, না হলে জাবেদ রায়ানের এতটাও কেয়ারলেস হবে বলে মনে হয় না।